তিন নাম্বারটা ছিল গ্রিন হাউস গ্যাস নিয়ে, এবং 4 নাম্বারটা হচ্ছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ পাস্ট এন্ড ফিউচার নিয়ে। ওকে, সো আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হবে ক্লাইমেট মডেলিং নিয়ে। আমরা ক্লাইমেট মডেলিং নিয়ে আজকে যেমন ক্লাস করব, তারপর পরের ক্লাসটাও আমরা ক্লাইমেট মডেলিং নিয়ে করব। সো ক্লাইমেট মডেল নিয়ে কথা বলার আগে প্রথমেই যে জিনিসটা আমাদের জানা উচিত, বা আমরা যে জিনিসটা নিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে ক্লাইমেট সিস্টেম। You know that climate system composed of five basic spheres: atmosphere, hydrosphere, cryosphere, then land surface, and then biosphere. So as you can see here, lots of processes going on here. Starting from the sun, solar radiation, যেটা solar radiation আসছে পৃথিবীতে আসছে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোলার রেডিয়েশন আসছে, তারপর কিছু কিছু আবার রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু is getting reflected by the albedo effect, which is from the hydrosphere. Then Earth has some radiation over here. Atmosphere has some aerosols and gases. Then we also have some the complex processes of water cycle. We have cloud, liquid water, precipitation, and then evaporation to feed into the cloud. And then we have very complex exchange and fluxes between the hydrosphere and the atmosphere. Oxygen, then heat, then carbon dioxide, and then we have wind movement here. Then we have biosphere here. Biosphere plays a very important role because it produces a huge amounts of carbon dioxide. And then we are producing a number of greenhouse gases into the atmosphere. We have some natural processes which actually provide some aerosols into the atmosphere, which is volcanic eruption. And then we have okay, so all those spheres are working together to make the climate system, the complex Earth climate system. এই কমপ্লেক্স আর্থ সিস্টেমটাকে আমরা যখন ডিফাইন করতে যাব, ডিফাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই জটিল কিছু ম্যাথমেটিক্যাল কিছু টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে। সো ওই ম্যাথমেটিক্যাল টার্মস এন্ড কন্ডিশন গুলোকেই বেসিক্যালি আমরা বলবো যে আমরা সিমুলেট করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলোর সমষ্টি হচ্ছে আমাদের জন্য ক্লাইমেট মডেল। সো আমরা মডেলিং সম্বন্ধে যাওয়ার আরো আগে আমরা একটু দেখি যে যেই স্ফিয়ার্স গুলো নিয়ে আমি কথা বলেছিলাম, সেই স্ফিয়ার্স গুলো কোন কোন প্রসেস গুলো বেসিক্যালি plays a very important role in our climate system. So in atmosphere, we have gaseous part above the Earth's surface, including traces amount of gaseous or liquid or solid substances. We have weather going on in the atmosphere. We have Earth's radiation balance plays a very important role in the atmosphere. We have formation of cloud and precipitation from the hydrosphere through the water cycle, and then we have atmospheric flow of wind. As you can see here, এখানে নিশ্চয় দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন atmospheric সার্কুলেশনের annual mean general atmospheric circulation, এখানে লো প্রেসার জোন বা হাই প্রেসার জোন তৈরি হচ্ছে, এবং এই যে ইকুয়েটোরিয়াল রিজিয়ন গুলোতে কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউড ফর্ম করছে, এবং the direction of wind pattern differs in different places. তাহলে নর্থ পোল আর সাউথ পোলের দিকে ওদিকে লো প্রেসার, দুটোতেই কিন্তু আমরা এখানেও লো প্রেসার দেখছি, এখানেও লো প্রেসার দেখছি। তারপরে হচ্ছে এদিকে দেখো যে এগুলো উইন্ড গুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে, একটু ডান দিকে, বা আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের জন্য পূর্ব দিকে, আর এদিকে হচ্ছে পশ্চিম দিকে, এদিকেও পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু ইকুয়েটোরিয়াল রিজিয়ন গুলাতে, যেমন হেডলি সেল গুলাতে, হেডলি সেলে একদিকে এটা কোরিওলিস ইফেক্ট বলে, তুমি নিশ্চয়ই জানো এগুলো। তো
এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে in our climate system. We have reservoirs of natural and anthropogenic trace gases. Anthropogenic and natural trace gas গুলো আমাদের ক্লাইমেটে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট অফ হিট, ওয়াটার ভেপার্স, ট্রেসার্স, ডাস্ট এন্ড অ্যারোসলস, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার অ্যাটমসফিয়ার। তারপরের যে স্ফিয়ারসটা বা যেটা নিয়ে আমরা আলোচনা করা উচিত আমাদের, সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। This is a very important spheres that plays a very important role in the climate system. All forms of water above and below the earth surface, সেটা হতে পারে মিন সি লেভেলের নিচে অথবা গ্রাউন্ড লেভেলের নিচেও যে সারফেসটা আছে, যে ওয়াটার গুলো আছে, দ্যাট প্লেজ এ ইম্পর্টেন্ট রোল টু। কারণ হচ্ছে গ্রাউন্ড ওয়াটারও কিন্তু আবার সয়েল ময়েশ্চার কন্টেইন করে, সয়েল ময়েশ্চারটা আবার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লাইমেট সিস্টেম। তারপরে হচ্ছে প্রেসিপিটেশন। আমরা গ্লোবাল ওয়াটার সাইকেল তখনই বলবো যখন যে মুহূর্তে প্রেসিপিটেশনটা has reached the earth's surface. Then global distribution of and changes of the inflow into the different ocean basins. Different এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারফেস কারেন্ট গুলো দেখতে পাচ্ছি, যে সারফেস কারেন্ট গুলো এক এক জায়গায় পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম, ডিপেন্ডস অন ডিফারেন্ট ওয়েভ এর উপর নির্ভর করে, উইন্ড প্যাটার্নের উপর নির্ভর করে, তারপরে থার্মোহাইলান সার্কুলেশনের উপর নির্ভর করে, ডেনসিটির উপর নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে, এয়ার প্রেসারের উপর নির্ভর করে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার যে এখানে হাই প্রেসার জোন, এখানে লো প্রেসার জোন, এরকম হাই, এখানে এদিকে হচ্ছে লো প্রেসার জোন আর এদিকে হচ্ছে হাই প্রেসার জোন। সো এইসব জায়গাতে কিন্তু মোটামুটি খুব বড় ভূমিকা পালন করে hydrosphere. So global distribution and changes of the inflow into the different ocean basins, the transport of the ocean water masses, transport of heat and stresses into the ocean. The heat, it is thermohaline circulation that carries about huge amounts of heat into different places in the ocean. যে আমাদের টেম্পারেচার যেটা আমরা পাই সাধারণত, সেই টেম্পারেচারটার অনেক বিশাল একটা অংশ আসে হচ্ছে এই থার্মোহাইলান সার্কুলেশন থেকে। তারপর হচ্ছে এক্সচেঞ্জ অফ ওয়াটার ভেপার এন্ড আদার গ্যাসেস বিটুইন দ্য ওশেন এন্ড অ্যাটমসফিয়ার, ফ্লাক্সেস এন্ড এক্সচেঞ্জেস, এটাও কিন্তু এই যে হাইড্রোস্ফিয়ার দ্বারাই নির্ধারিত হয়। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিজার্ভার অফ কার্বন ফর উইথ ফার্স্ট টার্নওভার। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কার্বনের সবচেয়ে বড় সিঙ্ক হচ্ছে উই নো দ্যাট ওশেন। তাহলে ওশেন একটা বিশাল ভূমিকা পালন করে, কারণ আমরা কার্বন সাইকেলের আগের যে লেকচার নাম্বার 2 তে কার্বন সাইকেলের আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের যে টেম্পারেচারটা এই কার্বনের যে এক্সট্রা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপর নির্ভর করে চেঞ্জ হচ্ছে। তো অথবা কার্বন সাইকেলে কিভাবে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওশেন, তাহলে আমরা সেটা বুঝতে পারি। যাই হোক, পরের যে স্ফিয়ারটা that we will talk about is cryosphere. Cryosphere হচ্ছে all forms of ice, we know that in the climate system, including the inland ice masses, and then ice shelves, sea ice, তারপরে glaciers, we have permafrost. এই সব জায়গাতে এখানে কিন্তু long term water reserves are there in the polar region. তাহলে ক্রায়োস্ফিয়ারের মধ্যে কিন্তু পানি জমে থাকে বিশাল একটা সময়ের জন্য। যখন এটা কোনো কারণে অবমুক্ত হয়, মোস্ট প্রবাবলি উইথ দ্য হিট, পার্মাফ্রস্টও সেম অবস্থা, তাহলে এগুলো এই যে ওয়াটার রিজার্ভ বিশাল একটা সময়ের জন্য কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের water is reserved into the cryosphere. Then changes of the radiation balance of the earth surface. The radiation balance নিয়ে আমরা কথা বলেছিলাম যে কিভাবে radiation balance change হয় আস্তে আস্তে, কার্বন ডাইঅক্সাইড, how carbon dioxide perturbs the radiation balance of the earth system. And then এই যে কার্বন ডাইঅক্সাইড রেডিয়েশন ব্যালেন্সটাকে পার্টার্ব করছে, এইটার ফলে যে আলবিডো ইফেক্ট হচ্ছে, আলবিডো ইফেক্টের ফলে যে আমাদের ক্রায়োস্ফিয়ারের বরফ যে গলে যাচ্ছে, সেটার সম্বন্ধে আমরা জেনেছিলাম। সো that plays a very crucial role in climate system. And then we have influences on the salinity in critical region of the ocean. Salinity একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিকজ আমরা নিশ্চয়ই জানি যে ঘনত্বের উপর
ওশনের স্যালাইনের পরিমাণ যতটুকু হবে তো ঘনত্ব তত বেশি হবে, এবং ঘনত্ব বেশি হলে ডেনসিটির উপর নির্ভর করে হচ্ছে আমাদের টেম্পারেচারটাও নির্ভর করে। যেখানে ডেনসিটি বেশি সেখানে টেম্পারেচার বেশি, যেখানে ডেনসিটি কম সেখানে টেম্পারেচার কম, এয়ার প্রেসারও নির্ভর করে। সো দোজ আর ক্লোজলি রিলেটেড, ইন্টাররিলেটেড। তাহলে স্যালাইনিটির যে ডিফারেন্সেসটা, স্যালাইনিটির ডিফারেন্স অলসো matters a lot in climate system. We have land surface. Then land surface such a solid earth itself is a very important crucial part in climate system, because it radiates huge amounts of um, back, infrared radiation. দিন শেষে বিশাল একটা পরিমাণের ইনফ্রারেড রেডিয়েশন সেটা পৃথিবীর সারফেস থেকে পাওয়া যায়। পজিশন অফ কন্টিনেন্টস অ্যাজ এ ডিটারমিনিং ফ্যাক্টর ইন দ্য ক্লাইমেটিক জোন অ্যান্ড দ্য ওশেন কারেন্টস। যে কন্টিনেন্ট গুলো কোথায় কোথায় অবস্থিত, পোলার রিজিয়নে যেখানে সেখানে বায়োম এক ধরনের, আবার আমাদের এই জায়গাতে যেগুলো আমরা সাবট্রপিক্যাল রিজিয়নে আছি, ট্রপিক্যাল রিজিয়নের বায়োম এক ধরনের। তাহলে এই যে সাউদার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার, আমরা কার্বন সাইকেলের মধ্যে পড়েছিলাম যে এই দুটো হেমিস্ফিয়ারও কিন্তু একটা ক্রুশাল রোল প্লে করে, যে আমাদের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের অ্যাবান্ডেন্স অথবা কার্বন ডাইঅক্সাইডের যে রেগুলেশন ফ্লাক্সেস এই ডিটারমাইন করতে কিন্তু খুব ক্রুশাল রোল প্লে করে। We have changes of the sea levels. Changes of the sea level is not basically a problem of hydrosphere. It's a land surface problem. কারণ হচ্ছে সি এর লেভেল তো ঠিকই থাকে, বেসিক্যালি যদি পানি যদি বেড়ে যায় তাহলে লেভেল হয়তো বেড়ে যায়, বাট উইথ রেসপেক্ট টু দ্য ল্যান্ড আমরা যেহেতু মিন সি লেভেল বা ওই লেভেলটা আসলে ল্যান্ডকে চিন্তা করেই করি, তাহলে সি লেভেল বাড়লে প্রবলেমটা হচ্ছে ল্যান্ডেরই প্রবলেম হচ্ছে। ট্রান্সফরমেশন অফ শর্ট ওয়েভ টু লং ওয়েভ রেডিয়েশন। আমরা নিশ্চয়ই জানি যে শর্ট ওয়েভ রেডিয়েশনটা আসে আমাদের কাছে, আমরা যখন পৃথিবীর কাছে, পৃথিবী যখন আবার সেটাকে রিফ্লেক্ট করে পাঠিয়ে দেয়, ইট গেটস long wave radiation. And then reflectivity of the earth surface. Earth surface reflectivity বা albedo effect যেটা বলছি, অথবা অন্য যে কোনো ম্যাটারের ক্ষেত্রে স্যান্ড যেমন রকের চেয়ে আলাদা হয়, বা অন্যান্য যেমন ধরো গাছপালা বা অন্যান্য কিছু রিফ্লেক্ট কম করে। সো এটা হচ্ছে আর্থের বিভিন্ন কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়াল বা আর্থ কিভাবে তৈরি বা রক সারফেস জিওলজির উপর নির্ভর করে। Reservoir of dust and transformation of momentum and energy. So dust এর তারপরে হচ্ছে transfer of momentum, এই যে মোমেন্টামের ট্রান্সফার হচ্ছে বা এনার্জি এবং মোমেন্টামের যে ট্রান্সফার, one stage is to another stage, one particular features to another features, এগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জ সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পরের যে স্ফিয়ার নিয়ে আমরা আলোচনা করবো সেটি that is biosphere. Biosphere plays a very crucial role, though it is not a physical elements, it is a biological element, but still if we consider about the amount of forest we have এবং land masses, vegetation, soil, marine organism, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। So what they do, they determines the exchange of carbon dioxide or carbon between different reservoirs. Hence, the concentration of carbon dioxide in the atmosphere, as well as the balances of many other gases, changes or it shapes differently. So therefore, also it maintains the radiation budget as well. So আবার অন্য দিক থেকে it influences the reflectivity of the surface, because আমরা নিশ্চয়ই বললাম কিছুক্ষণ আগে যে বিভিন্ন বায়োমের ক্ষেত্রে বিভিন্ন রকম টেম্পারেচার থেকে শুরু করে বা আর্থের যে জটিল ক্লাইমেট সিস্টেম plays different way. So regulates the water vapor transfer soil atmosphere via its roughness. The momentum exchange between the atmosphere and the ground, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর হচ্ছে কেউ আবার আরেকটা এর যে বাইরে, এতগুলো স্ফিয়ারের বাইরে আরো একটা স্ফিয়ার তারা তৈরি করতে চায় বা বলে, তারা বলে যে অ্যানথ্রোপোস্ফিয়ার। Anthroposphere is basically the bad element caused by the human. Consisting of the processes which are caused or altered by the human. আমরা যে বলছি আর্থের রেডিয়েশন ব্যালেন্স বা বায়োস্ফিয়ার বা ক্রায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, যে কোনো ধরনের স্ফিয়ার গুলোতে হিউম্যানের যে ইন্টারভেনশন, that is called the anthroposphere. The emission of substances which alter the radiation balance and the land use change in terms of deforestation,
desertification, degradation, and transformation into the constructed areas. So এইগুলো হচ্ছে আমাদের জন্য ক্লাইমেট সিস্টেমের পার্থক্য। তাহলে এই যে ক্লাইমেট সিস্টেমে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে, আমরা যে বললাম যে আর্থের রেডিয়েশন ব্যালেন্স, যেটা রেডিয়েশন ব্যালেন্সটাকে আমাদের বিভিন্ন রকম যে স্ফিয়ার গুলা দেখালাম, সেই স্ফিয়ার গুলা চেঞ্জের কারণে রেডিয়েশন ব্যালেন্সটা চেঞ্জ হয়। সো এটা অলরেডি, এটা নিয়ে আই হ্যাভ টকড আ লট অ্যাবাউট দিস, আমি আর এটা নিয়ে কথা বলবো না। তবে এখানে প্রত্যেকটা ম্যাটারই কিন্তু এই যে ইনকামিং সোলার রেডিয়েশন, আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন, দেন some greenhouse gases, then increases of the greenhouse gases, absorb, তারপর হচ্ছে আর্থের যে absorbance, হ্যাঁ, তারপরে আছে আবার যে সারফেস রেডিয়েশন, এগুলো সবগুলো কিন্তু আমাদের যখন আমরা ক্লাইমেট মডেল চিন্তা করব, we have to include each and every part of these complex radiation balance. তাহলে some starting point of the laws of the physics, আমরা জানি যে একদম ফিজিক্সের আমরা যখন মডেল চিন্তা করছি, মডেলের সবচেয়ে বড় যে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ফিজিক্সের কিছু ফান্ডামেন্টাল ল, যেমন হচ্ছে কনজারভেশন অফ মাস, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দেন নিউটনস সেকেন্ড ল। এগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল এলিমেন্টস যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, সেই ফিজিক্যাল এলিমেন্টস গুলা আমাদের এই সূত্রগুলো মেনে চলে, এটা আমরা নিশ্চয়ই জানি, আমরা পড়েছি, আমরা জানি সেগুলো। তো এই কমপ্লেক্স ডিফারেন্স, এগুলো হচ্ছে কমপ্লেক্স একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এগুলোকে যে আমরা কিভাবে আমাদের যে জটিল যে ক্লাইমেট প্রসেস আছে, সেই প্রসেসটাতে আমরা এগুলোকে কিভাবে ইউজ করবো। সো এগুলোকে ইউজ করার জন্য উই নিড আ গ্রিড। আমরা সারা পৃথিবীটাকে একটা কিছু গ্রিডে ভাগ করতে হবে। সো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে let's know what is climate models. In general terms, a climate model could be defined as the mathematical representation of the climate system based on physical, biological, and chemical principles. আমরা নিশ্চয়ই এতক্ষণ যে স্ফিয়ার গুলো দেখলাম, সেই স্ফিয়ার গুলোতে আমরা নিশ্চিত যে এখানে ফিজিক্যাল, বায়োলজিক্যাল, এন্ড কেমিক্যাল প্রিন্সিপাল সবগুলাই আছে মোটামুটি আমাদের স্ফিয়ার গুলোতে। তাহলে এই যে স্ফিয়ার গুলোর মধ্যে যে প্রসেস গুলো চলছে, এই যে প্রিন্সিপাল গুলো চলছে, এই প্রিন্সিপাল গুলোকে if we mathematically represent it, we will call it climate model. So climate model are computer-based simulation that use mathematical formulas to recreate the chemical and physical processes that drive Earth's climate. And atmospheric models calculate winds, heat transfer, radiation, relative humidity, as I said earlier in the previous slide, যে আমরা যে আর্থস এনার্জি ব্যালেন্সের প্রতিটা জটিল প্রসেস এই এর মধ্যে, আমাদের মডেলের মধ্যে আমরা নিয়ে আসবো। and surface hydrology with each grid, evaluate the interaction with the neighboring points. So climate models use quantitative method to simulate the interaction of the atmosphere, ocean, land, and ice. So to run a model, scientists divide the planet into three-dimensional grid. এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি আস্তে আস্তে। Apply the basic equation and evaluate the result. এখন আমরা ক্লাইমেট মডেল নিয়ে যখন কথা বলবো, তখন let's know how to construct the climate model. Climate models provide a solution of the complex physical, biological, and chemical principles, which is discrete in space and time. দুটো জিনিস, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে টাইম। আমাদের মডেলের ক্ষেত্রে আমরা যতগুলো কমপ্লেক্স প্রসেসের কথা চিন্তা করলাম, সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে হোক বা বায়োলজিক্যাল, সেটা হাইড্রোস্ফিয়ারে হোক বা অ্যাটমসফিয়ারে হোক বা বায়োস্ফিয়ারে হোক, সেই মডেলগুলো আমাদের জন্য কিন্তু দুটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মেনে চলে। সেটা একটা হচ্ছে স্পেস এবং একটা টাইম। এই দুটো ডাইমেনশন মেনে চলে। এই দুটো ডাইমেনশনের জন্য মডেল রেজুলেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ফর এ স্পেসিফিক টাইম। তো রেজুলেশনটা হচ্ছে হরিজন্টাল স্পেস। আমরা যেই স্পেসের কথা চিন্তা করছি, আমরা যদি সারা পৃথিবীর যে গ্রিড বা চিন্তা করি, সেখানে আমরা কিন্তু ওই যে সারা পৃথিবীর স্পেশাল যে এক্সটেন্ট, এই এক্সটেন্টটাই হচ্ছে মডেল রেজুলেশন। So for instance, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, some models provide only globally average values. আমাদের পক্ষে সম্ভব না সারা পৃথিবীর প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে কাজ করা। আমরা যেটা করব যে সারা পৃথিবীকে হয়তো বেশ কিছু গ্রিডে ভাগ করব,
বেশ কিছু মানে আমরা যদি গ্রিডটা দেখাই এরকম অবস্থা যে হয়তো এরকম হবে, সারা পৃথিবীকে যদি গ্রিডে ভাগ করতে যাই, এই যে এই অনেকগুলো গ্রিডে ভাগ হবে। তো এখানে হয়তো এই যে ইউএসএ হয়তো এখানে, বা আফ্রিকা হয়তো এখানে, তারপরে এখানে দেশগুলো, পৃথিবীর বিভিন্ন দেশগুলো থাকবে। তাহলে এই একটা গ্রিডের মধ্যে, সিঙ্গেল গ্রিডের মধ্যে যে যতগুলা দেশ পড়ে সেগুলোকে নিয়ে আমরা ডিল করব। আমরা গ্রিডের বাইরে যাওয়ার সুযোগ আমাদের হাতে কম। তো এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে নিউমেরিক্যাল গ্রিড হুজ স্পেশাল রেজলিউশন কুড বি লেস দ্যান 100 কিলোমিটারের চেয়ে বেশি হয়ে গেলে, এই যে আমি গ্রিডগুলো দেখালাম এক একটা গ্রিড, এটা যদি 100 কিলোমিটার বা 100 কিলোমিটারের চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ, এটা যদি 100 কিলোমিটার হয়, এর চেয়ে কম হতে হবে। এর চেয়ে বেশি হলে আসলে কোর্স রেজুলেশন হয়ে যায়, এবং এটার জন্য আসলে এই ছোট্ট জায়গার, এখানকার ছোট্ট একটা জায়গার ক্লাইমেট সম্বন্ধে বোঝাটা খুবই মুশকিল। So the time is step could be between minutes to several years. এটা যে প্রসেসটা, জটিল প্রসেসটা, অনেকগুলো প্রসেস আছে যেগুলো সেকেন্ডের মধ্যে হয়ে যায়, মিনিটের মধ্যে হয়ে যায়, আবার কতগুলো আছে সেভারাল ইয়ার, অনেক বছর লাগে। So even for models with the highest resolution, the numerical grid is still marked too coarse to represent the such scales such as the turbulence in the atmospheric oceanic boundary layer. এখানে তাহলে দুটো, বেশ কয়েকটা জিনিস আমি যেগুলো হাইলাইট করেছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু। যে আমরা বলছি যে স্পেশাল রেজুলেশন, যে গ্রিডের যে ডাইমেনশনটা, সেটাকে বলছি আমরা স্পেশাল রেজুলেশন। এখানে আরেকটা জিনিস বললাম হচ্ছে নিউমেরিক্যাল গ্রিড। নিউমেরিক্যাল গ্রিড যেটা বললাম, যে ওই যে আমরা যে গ্রিডটা তৈরি করলাম সেটাও একটা নিউমেরিক্যাল গ্রিড। এখানে বললাম যে আমরা কোর্স স্কেল, যেটার স্পেশাল রেজুলেশনটা হাই, সেটাকে বলবো আমরা স্মলার স্কেল। তার মানে হচ্ছে এই যে এটা ছোট, যে পিক্সেলটা ছোট, পিক্সেল ওর গ্রিডটা ছোট। আর যেটার কোর্স রেজুলেশন বলবো, কোর্স রেজুলেশন হচ্ছে পিক্সেলটা বড়, অনেক বড়, এবং এটার মধ্যে অনেক বিশাল একটা জায়গা এখানে ইনক্লুডেড হয়ে যাবে, যার কারণে হয়তো খুব সম্ভবত ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এখানে হাইয়েস্ট রেজুলেশন যদি আমরা ইউজ করি, হাইয়েস্ট রেজুলেশন মডেলের জন্য কিন্তু সবগুলো ফ্যাক্টরকে কনসিডার করা ইজ ভেরি টাফ। সো বিকজ দ্য অ্যাটমসফিয়ারিক এন্ড ওশেনিক বাউন্ডারি লেয়ারে ছোট ছোট জায়গায়, মাইক্রোক্লাইমেটিক জায়গায়, মাইক্রোক্লাইমেটিক অনেকগুলো ফ্যাক্টর ঘটে থাকে, যেগুলো আসলে এই ইন্টারেকশন গুলো is very difficult to portray into the climate models. So the প্যারামিটারাইজেশন কি আমরা একটু পরে জানবো। তো এটা বেসিক্যালি হচ্ছে ছোট ছোট, যে বললাম আমি, যে অনেকগুলো প্রসেসের মধ্যে খুব ছোট মাইনিউট কিছু সেন্টিমিটার স্কেলে হয়তো কোনো একটা প্রবলেম ঘটলো, কোনো ইন্টারাকশন হলো, কোনো, ওগুলোকে বড় করে আমাদের যে মডেলে ফিট করাটাই হচ্ছে প্যারামিটারাইজেশন। সো বেসড অন দ্য এমপিরিক্যাল এভিডেন্স, এবং এভিডেন্স থাকতে হবে, থিওরিটিক্যাল আর্গুমেন্টস থাকতে হবে টু include into the large scale processes of model. So in addition, climate models might require some input from observation. আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অবজারভেশন, রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। মডেল আমরা রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন ছাড়া মাপতে পারবো না, বের করতে পারবো না, মডেলিং করতে পারবো না। তাহলে মডেলিং এর জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেশ কিছু কনসিডারেবল অ্যামাউন্ট সময়ের জন্য আমাদের রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন দরকার। এখন রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন আমরা পাই হচ্ছে স্যাটেলাইট থেকে পেতে পারি, আবার আমরা পেতে পারি হচ্ছে ওয়েদার স্টেশন বা মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পেতে পারি। এই অবজারভেশনটা হচ্ছে ধরো আমাদের যে টেম্পারেচারের মান, বা হচ্ছে আমাদের রেইনফলের মান, এগুলো হচ্ছে আমাদের ইনপুট মডেলের ভিতরে অনেকভাবে কাজে লাগে। একটু পরে আমরা একটা ডায়াগ্রাম দেখবো, সেই ডায়াগ্রামে পরিষ্কার বলা হবে সেগুলো। And some other data are required, some time, the solar irradiance, then Earth's radius, then period of rotation, you know all these terms, right? Then the land topography, and then bathymetry of the ocean, that মানে হচ্ছে ওশেনের টোপোগ্রাফিটা, and some other properties of rocks and soils. এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে to construct a climate model. আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্লাইমেট মডেল কনস্ট্রাক্টের জন্য যে মডেল ডেভেলপমেন্ট প্রসেস নিডস অবজারভেশন। এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই আমরা যে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রিন্সিপাল গুলো নিলাম, সেটা হলো আমাদের জন্য। আমরা কিছু অ্যাপ্রক্সিমেশনস এন্ড প্যারামিটারাইজেশন নিব,
ছোট ছোট যে ক্লাইমেটিক প্রসেসগুলো সেগুলোকে কনসিডার করব, এবং এগুলো আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন আছে, ক্লাইমেটের ডেটা আছে, সেই ডেটার সাথে মানে আমরা 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 সেটাকে অবশ্যই ফিট করব, এবং নিউমেরিক্যাল রেজুলেশন তৈরি করব আমরা, যে আমরা কতটুকু রেজুলেশনের মডেল করব। সেইটা দিয়ে আমরা যখন মডেল করতে যাচ্ছি, এগুলা দিয়ে মডেল করতে গেলে আমাদের উই নিড ফোর্সিং, দুটো জিনিস লাগে, ফোর্সিং এন্ড দ্য বাউন্ডারি কন্ডিশন। ফোর্সিংটা হচ্ছে এক্সটার্নাল কন্ডিশন, যেগুলো বললাম যে সোলার রেডিয়েন্স বা অন্যান্য কিছু যেগুলো আছে এগুলো, আর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে একটা এরিয়ার জন্য যেটুকু, যেসব ক্লাইমেটিক প্রসেস গুলো দায়ী একটা এরিয়ার পার্টিকুলার একটা গ্রিডের জন্য। আমি যদি বলি নোয়াখালীতে নিশ্চয়ই বরফ পড়ে না, তাহলে বরফের যে ইস্যুটা সেটা আমি নোয়াখালী থেকে বাদই দিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে নোয়াখালীর জন্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে এই বাউন্ডারি কন্ডিশন গুলোতে আমরা এটা পাবো কোত্থেকে? নোয়াখালীতে যে বরফ পড়ে না এটা কোত্থেকে পাবো? অবশ্যই আমরা পাবো হচ্ছে অবজারভেশন। আমাদের অবজারভেশন বলে দিবে যে নোয়াখালীতে কখনোই বরফ পড়ে না, বা ফ্রস্ট পড়ে নাই, বা অন্যান্য যে কোনো ধরো মিস্ট পড়ে নাই। মিস্ট হয়তো কিছুটা পড়ে আমাদের শীতকালে, বা তারপরে ওভাবে বরফ বা অন্যান্য কিছু পড়েনি। মাঝে মাঝে আমাদের হেল স্টর্ম হয় বা অন্যান্য কিছু, এগুলো আমাদের মডেল অবজারভেশন আমাদেরকে বলে দেবে। এরপর we will get some result from the model, and then we simulate it. After simulation, what we will do is we will test the validity of the model, and then we will project it from the and analyze with the very complex process of the real world. এবং ওইটাও কিন্তু ওই যে টেস্টের মডেল যে ভ্যালিডেশন যে টেস্ট হবে, সেই টেস্টটা কিন্তু আমাদের জন্য অবজারভেশন ডেটার সাথেও কিন্তু আমাদেরকে ওটাও আবার ভ্যালিডেট করতে হবে যে ইফ ইট ইজ ওকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে the construction of the climate model. This is how we will construct a climate model. এরপরে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা প্যারামিটারাইজেশন, যেটা বললাম যে ছোট্ট এরিয়া বলতে হয়তো পৃথিবীর তুলনায় ছোট্ট এরিয়া বলতে ফিউ কিলোমিটার হতে পারে। এই এরিয়ার জন্য যে স্মলার প্রসেসেস, ইম্পর্টেন্ট প্রসেসেস স্মলার দ্যান এ গ্রিড বক্স, ছোট ছোট জিনিস, যেমন ধরো সে ফর এক্সাম্পল থান্ডার স্টর্মস which is a result of atmospheric convection. তারপর হচ্ছে ধরো ছোট ছোট রেইন হতে পারে, হেল হতে পারে, বা অন্যান্য অনেক কিছু হতে পারে ছোট্ট একটা এরিয়ার মধ্যে। ওইসব জায়গার মধ্যে প্যারামিটারাইজেশন মিন্স রিপ্রেজেন্ট দ্য ইফেক্ট অফ আনরিজলভড প্রসেসেস অন দ্য গ্রিড। Assume that unresolved processes are at least partly driven by the resolved climate. ওকে, তাহলে আমাদের ছোট ছোট যেগুলো আনরিজলভ প্রসেস, এগুলোকে আমরা করলাম কি আমাদের গ্লোবাল ক্লাইমেট মডেলে বা বড় ক্লাইমেট মডেলে আমরা সেগুলোকে নিয়ে আসলাম। এখন আসো, we need to know the timeline and evolution of climate model. কিভাবে ক্লাইমেট মডেলটা আজকের যে মডেলিং প্ল্যাটফর্ম, সেই মডেলিং প্ল্যাটফর্ম এবং স্টেজে আসলো। First in 1850, John Tyndall first identified the greenhouse. সেই প্রথম বললো যে ইনফ্রারেড অ্যাবজর্পশন নিয়ে কথা বললো এবং গ্রিনহাউস গ্যাস নিয়ে কথা বললো। So if I'm not wrong, he is a British guy, and আমার যে ইউনিভার্সিটিতে এই আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর নাম হচ্ছে টিন্ডেল সেন্টার। এর নামে এই ভদ্রলোকের নামেই প্রথমবার ইয়ে করা হলো। সো ওখানে তখন এই স্টার্টিং ফ্রম 1850s up until 90s we tried to know how does the greenhouse effect work. এই যে গ্রিনহাউস এফেক্টটা বেসিক্যালি এই যে অ্যাটমসফিয়ারিক সায়েন্স বা অন্যান্য কিছুতেই ছিল। এরপরে এর মধ্যখানে উই আফটার 1900 থেকে আমরা we started looking for the theoretical meteorology, যেখানে কিন্তু ইয়ে ছিল না, কম্পিউটারাইজ বা ইলেকট্রনিক কম্পিউটার এগুলো ছিল না। সো প্রথম এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রিমিটিভ ইকুয়েশন আইসোলেটেড, দেন ফার্স্ট নিউমেরিক্যাল ওয়েদার ফোরকাস্ট শুরু করলাম আমরা। তারপর হচ্ছে 1938 এ প্রথম আমরা গ্লোবাল ওয়ার্মিং সেটা মেজার করা শুরু করলাম। সো আমরা বেসিক্যালি 1900 থেকে 1949 পর্যন্ত we tried to calculate the weather, and then after 1950 আগে we started the general circulation, we started building the general circulation. So
যখন থেকে আমরা ওয়েদার ফোরকাস্ট করতে শুরু করলাম তখন থেকে আমরা সার্কুলেশন মডেল বা ওয়েদারের ক্ষেত্রে যেসব ফ্যাক্টর কাজে লাগে সেই ফ্যাক্টর গুলোকে কাজে লাগিয়ে একটা লং টার্ম ডেটা নিয়ে সেগুলোকে আমরা ক্লাইমেট সায়েন্সে আমরা বা ক্লাইমেট মডেলিং করতে শুরু করলাম। সো chaos থিওরি, ওয়েদার ফোরকাস্ট, এবং 1965 এ আমরা প্রথম we started the GCMs, Global Circulation Models. And then we up until 1979 we wanted to know how much warmer will it get. আমরা জানতে চাইলাম যে কতটুকু ওয়ার্ম হতে পারে। After that 1980 onwards আমরা জানতে চাইলাম যে শুধুমাত্র টেম্পারেচার বাড়লেই হবে না, টেম্পারেচার বাড়লে আসলে কি হবে, what will be the impacts, what will be our এটা থেকে কিছু আমাদের করণীয় আছে কিনা, if we have any policy choices to make. After that we started first couple model in intercomparison project which is CMIP. এইটা প্রথম একটা মডেল শুরু হলো 1995 এ, তারপর হচ্ছে 2005 এ we started Earth system model. তারপরে আফটার একটা সময় পরে আমরা তখন 1992 এর পর থেকে ইউএনএফসিসি হলো বা সরি আইপিসিসি হলো, আইপিসিসি 88 এ, তারপরে 92 তে ইউএনএফসিসি হলো। তখন থেকে আমরা আইপিসিসি সমন্বয়ে, আইপিসিসি যেহেতু একটা বিশাল একটা টিম আছে, সেই টিমের সমন্বয়ে আমরা মডেলিং প্ল্যাটফর্ম সবগুলোকে একসাথে করে we started producing global models. So fifth couple model intercomparison project CMIP started in 2009 to 2013. তাহলে এই যে টাইমলাইন, সেই টাইমলাইনটাতে আমরা বুঝলাম যে যেহেতু যদিও এক শতক আগে, less than a century ago, climate models were little more than an idea. তারা বিজ্ঞানীরা তখনও চিন্তা করছিল যে মডেল করা যায় কিনা বা আদৌ যাবে কিনা। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আস্তে আস্তে এটার বেস বা এটা নিয়ে রিসার্চের এরিয়াটা বাড়লো। লেট 1960s এ পলিসি মেকাররা আস্তে আস্তে এটাকে চিন্তা করলো যে এটাকে আসলেই we should consider it. তো প্রথমেই আমরা 1938 এর কথা বলছি, যেখানে গাই ক্যালেন্ডার প্রথম যে একটা সেমিনার পেপার সে পাবলিশ করেছিল অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার ফোরকাস্টিং বা ক্লাইমেট মডেলিং। এরপরে ফার্স্ট কম্পিউটারাইজড or regional weather forecasting was done in 1950s. তারপরে হচ্ছে first general circulation model was done in 1956. Then we had established first modeling group in National Center of Atmospheric Research, NCAR, in 1964. তারপরে হচ্ছে আস্তে আস্তে ক্লাইমেট মডেলিং স্টাডি শুরু হলো 1967 এ। Met Office UK first is introduced the general circulation model in 1972. Then Charney report was published in 1969. এগুলো কিন্তু সবগুলো এক একটা ক্লাইমেট মডেলিং এর ক্ষেত্রে বিশাল বিশাল একটা অর্জন। Then we have started the Intergovernmental Panel on Climate Change, IPCC. The first assessment report was published in 1988. Then, 1990. তারা 88 এ ফর্ম করে 1990 তে তারা প্রথম রিপোর্ট পাবলিশ করলো। এরপরে সিএমআইপি হলো। তারপরে আমরা বর্তমানে আমাদের 2014 তে আমরা ফিফথ অ্যাসেসমেন্ট রিপোর্ট পাবলিশ হয়েছে। আশা করছি 2020 এ সিক্সথ অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা পেয়ে যাব। So this evolution of climate model includes in 1950s simple energy balance model, প্রথম climate model তৈরি হলো। 60s to 70s এর মধ্যে simple column radiative convective equilibrium model was introduced. 70 to 80s a high end general circulation model was introduced, and then incorporation of dynamic ocean and sea ice model in 1980s and 90s that created coupled climate model. এটা ভিন্ন ভিন্ন দুটা স্টেজ নিয়ে, দুটি স্ফিয়ার নিয়ে। আর এরপরে আমরা 90s থেকে 2000 আমরা আর্থ সিস্টেম মডেল গুলো পেলাম অনেকগুলা, and we have successfully included terrestrial vegetation, ecosystem, then biochemical cycles such as the carbon cycles into our models. আমরা এখন যদি দেখি যে 50s থেকে শুরু করে কতগুলো ফ্যাক্টর বা কতগুলো স্ফিয়ার আমরা এখানে ঢুকাতে পারছি। প্রথম যে জিনিসটাতে আমরা ক্লাইমেট 60s এর ক্ষেত্রে অ্যাটমসফিয়ার ছিল শুধুমাত্র, আর ওশেন ছিল। এরপরে we have included sea ice and then we introduce coupled climate model.
এরপরে 1990s এ গিয়ে আমরা আরো নতুন করে কার্বন সাইকেলও ইয়ে করলাম, সারফেস অ্যারোসলও আমরা ইনক্লুড করলাম। এরপরে প্রেজেন্ট ডে বর্তমানে আমরা ডাস্ট এবং সি স্প্রে, কার্বন অ্যারোসল, তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ভেজিটেশন, বায়োজিওকেমিক্যাল সাইকেল, এগুলো আমরা ইনক্লুড করছি। এরপরে যখন 2000 থেকে 2010 পর্যন্ত আমরা ইনক্লুড করলাম হচ্ছে আইস শিট, নতুন করে আইস শিট ইনক্লুড করলাম। তো সায়েন্স হচ্ছে অবশ্যই পরিবর্তনশীল, আস্তে আস্তে সময় যত যাচ্ছে আমরা নিজেদের ক্যাপাসিটি তত বাড়ছে, আমাদের প্রযুক্তিগত উন্নয়ন বাড়ছে এবং আমাদের ওভারঅল ক্লাইমেটকে বোঝার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আরো বেশি সহজতর হচ্ছে। So we shall include more and more components into the atmosphere. যেমন ধরো এই যে গ্লোবাল ক্লাইমেট মডেলের ক্ষেত্রে 1970s এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড দেখতাম আর রেইনফল দেখতাম। এখানে 1980s এর ক্ষেত্রে আমরা যে ল্যান্ড সারফেস সেটাকে ইনক্লুড করা শুরু করলাম এবং আইসকে ইনক্লুড করা শুরু করলাম। দ্য ফার্স্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট FAR, ফার্স্ট অ্যাসেসমেন্ট রিপোর্টে আমরা কিন্তু ওশানকে ইনক্লুড করলাম। সেকেন্ড অ্যাসেসমেন্ট রিপোর্টে উই হ্যাভ ইনক্লুডেড দ্য ভলকানিক এরাপশন, দেন SOx and into our model SAR, second assessment report. Third assessment report we have included the carbon cycle and then aerosol, then overturning circulation, যে ওশানিক যে বিভিন্ন ধরনের সার্কুলেশন আছে সেগুলো। এরপরে এয়ার4 যেটা হচ্ছে এটাতে ইন্টারঅ্যাক্টিভ ভেজিটেশন আমরা ইয়ে করব। ইন্টারঅ্যাক্টিভ ভেজিটেশন কি? ইন্টারঅ্যাক্টিভ ভেজিটেশন হচ্ছে যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যে ইন্টারঅ্যাকশন, আমরা এটা আমাদের কার্বন সাইকেল ইয়েতে পড়েছিলাম যে কোনো সময় বছরের কোনো সময় সিজনালিটি শো করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায়, আবার কখনো কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে যায়, এবং কিভাবে সময়ের সাথে সাথে যে ইয়াটা ইন্টারঅ্যাকশনটা বাড়ছে সেটা আমরা অলরেডি কার্বন সাইকেলে দেখিয়েছি। So it includes the atmospheric gases into the atmospheric chemical gases as well. এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটাকে নোট ডাউন করে রাখো। I will give some time to ask you a question after my lecture. অথবা তোমরা যদি কোনো কিছু চ্যাট বক্সে যদি কোনো কিছু ইয়ে করতে চাও, আচ্ছা সেটা করতে পারো। So general circulation hierarchy of climate models. তাহলে ক্লাইমেট মডেলের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এত যে আমরা দেখছি যে সময়ের সাথে সাথে আমাদের we are building our capacity to discuss or include the complex processes of the climate systems, different processes. এই যে হায়ারার্কি, এই হায়ারার্কির প্রথম যে স্টেজ সেটা ছিল আমরা দেখতে পাচ্ছি এনার্জি বেসড মডেল। এনার্জি ব্যালেন্স মডেলের ক্ষেত্রে it proposes a highly simplified version of dynamic climate system. এটা খুবই একটা প্রথম দিককার মডেলগুলো এরকমই ছিল। এখানে কিন্তু ভ্যারিয়েবল গুলো অ্যাভারেজড ওভার দ্য লার্জ রিজিয়ন, বিশাল একটা এরিয়ার মধ্যে দিয়ে এগুলোকে অ্যাভারেজ করে ভ্যারিয়েবল গুলো আনা হয়েছে, সামটাইমস ওভার দ্য হোল আর্থ। Then many processes are not represented or accounted for the parameterization এখানে এই এনার্জি বেসড মডেল। তারপর আমরা দেখলাম হচ্ছে somewhere in the grid we have seen that art model of intermediate complexities. এখানে এইটা হচ্ছে এনার্জি বেসড মডেল, এনার্জি ব্যালেন্স মডেল আর জেনারেল সার্কুলেশন মডেলের মধ্যখানে অবস্থিত, এবং এইটা বেসিক্যালি একটা ট্রানজিশন জোন যেখানে আমরা খুব বেশি একটা সরলও করছি না, খুব বেশি একটা কমপ্লেক্সও করছি না। তবে কিছু কিছু কমপ্লেক্স এখানে রিপ্রেজেন্টেশন we have included, but includes simplifications and parameterizations of some processes that are explicitly accounted for general circulation model. এবার আসলে general circulation model try to account all the important properties of the system at the highest affordable resolution. সর্বোচ্চ রেজুলেশনে যতগুলো ফ্যাক্টর কাজ করে পৃথিবীর ক্লাইমেট সিস্টেমে সবগুলো ফ্যাক্টরকে ইনক্লুড করার একটা ম্যান্ডেট নিয়ে জেনারেল সার্কুলেশন মডেল তৈরি হলো। বাট আমাদের ক্যাপাসিটির অনেক কিছুই হয়তো আমরা ইয়ে করতে পারছি না, অনেক জটিল কম্পোনেন্টও আমরা এখানে ইনক্লুড করতে পারিনি, বাট দিস ইজ স্টিল in a process of development. So they have classically divided into two methods, two models: atmospheric general circulation model and then ocean general circulation model. এরপরে আমরা মাথায় রাখতে হবে যে যদি আমরা উপরের দুটো নিয়ে আলোচনা খুব একটা করব না, কারণ ওগুলো অলরেডি একটু পুরনো হয়ে গেছে, আর খুব ডিটেইলে আলোচনা করার সুযোগ হয়তো পরে যদি কোনো সময় থাকে তাহলে করব।
So general circulation model are a class of computer-driven models of weather forecasting, understanding climate, and projecting climate change, where they are commonly called as the global climate model. এখানে global climate model এটাকে বলা হয়। So it's a three-dimensional model. Three-dimensional model কি আমরা একটু পরে আমাদের পরের যে স্লাইড সেটার ছবিতে আমরা দেখতে পাবো যে how it become a three-dimensional model. এতক্ষণ আমরা যেগুলো কথা বলছিলাম সবগুলো two-dimensional মডেলের কথাই বলছিলাম, but for the first time we have included a three-dimensional space. So they also contain parameterization for processes such as convection, choto convection that occur on a scale too small to be resolved directly. And then atmospheric GCM যেটা তো বললাম এই দুটো GCM আছে, atmospheric আর হচ্ছে land based। তো তারপরে হচ্ছে এই যে land based, ocean based আর হচ্ছে atmospheric। তো atmospheric GCM model the atmosphere and they impose the sea surface temperature। তাহলে ওটা আবার সি সারফেস টেম্পারেচারের সাথে জড়িত। কাপলড অ্যাটমসফিয়ার ওশান মডেল যেটা আছে জিসিএম বা এওজিসিএম, যেটার কয়েকটা উদাহরণ হচ্ছে হেডসিএম3, যেটা হেডলি সেন্টার ইউকে মেট অফিস থেকে করা হয়েছে, তারপরে ইডিজিসিএম, জিএফএল, জিএফডিএল, তারপরে সিএম 2.x, তারপরে হচ্ছে আরো কিছু কিছু আমাদের ওভারঅল ক্লাইমেট আছে, যেগুলো ক্লাইমেট মডেল আছে, যেগুলো বেসিক্যালি coupled atmospheric ocean model, যে এটাকে একটা ওশেনিক মডেল এবং আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক মডেল, দুটোকে একসাথে করে আমরা কাপল মডেল করছি। এবং আমরা এখানে যে থ্রি ডাইমেনশন এখানে বুঝো, এখানে একটু বোঝা যাবে বোধহয় যে আমরা কেন বললাম এটাকে থ্রি ডাইমেনশনাল জিসিএম কে, বিকজ জিসিএম ইনক্লুডস atmosphere, land surface and ocean and sea surface। এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ওশেন, এটা যদি হয় ওশেন আর এটা যদি হয় লিথোস্ফিয়ার, আমরা উপরের দিকেও নিচ্ছি বেসিক্যালি। শুধু গ্রিড যে আমরা বানাবো, গ্রিডটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল গ্রিড, গ্রিডের উপরেও আছে। যেমন ওশেন তো দেখলা এই যে উপরে নিচে ওশেন, আর উপরে হচ্ছে আমাদের জন্য অ্যাটমসফিয়ারটা যেখানে ক্লাউড থাকবে, তারপর ইয়া থাকবে, আরো অনেক কিছু প্রেসিপিটেশন বা অন্যান্য কিছু থাকবে, এবং পরবর্তীতে ইট উইল প্লে আ ভেরি ভেরি crucial role in our global circulation model. The atmospheric content, which simulates clouds and aerosol, plays a large role in transport of heat and water around the globe. তারপর হচ্ছে land surface component. Land surface component is basically stimulates surface characteristics such as vegetation, snow cover, soil water and rivers, carbon storing, etc. তো ocean component হচ্ছে আমাদের জন্য যে কারেন্ট মুভমেন্ট আছে, ওয়েভ অ্যাকশন আছে, বায়োজিওকেমিস্ট্রি আছে সেগুলো। তারপর হচ্ছে আইস কম্পোনেন্ট হচ্ছে সোলার রেডিয়েশন যেটা আছে, সোলার রেডিয়েশন সেটা ইম্পর্টেন্ট এখানে। আর এয়ার, সি, হিট এন্ড ওয়াটার এক্সচেঞ্জেস আর অলসো প্রেজেন্ট হিয়ার। এরপরে আমরা যেটা যেই ইস্যুটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমাদের জন্য গ্লোবাল সার্কুলেশন মডেলের যে থ্রি ডাইমেনশনাল ভিউ, সেটা সারা পৃথিবীকে, আমি তো বললাম যে সারা পৃথিবীকে, একটা পরের ছবি, হ্যাঁ এই যে সারা পৃথিবীকে আমরা গ্রিডে ভাগ করছি। এই গ্রিডটা হচ্ছে এগুলো দেখো আমরা গ্রিডে ভাগ করছি, এই যে গ্রিড, এই প্রত্যেকটা অঞ্চলকে আমরা একটা গ্রিডে ভাগ করছি। এটা হচ্ছে ইউএস এর একটা দিক, ধরো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা নর্থ আমেরিকা। এই যে ছোট ছোট গ্রিড, এরকম একটা কোনো একটা গ্রিডের ভেতরে ছোট একটা জায়গাতে বোধহয় আমাদের দেশ। যাই হোক, আমরা যেটা বলছি এটা গ্রিড শুধুমাত্র টু ডাইমেনশনাল গ্রিড না, যে আমরা গ্রিড বানাই ফেললাম শুধু হরিজন্টাল ইয়ে দিয়ে, রেজুলেশন দিয়ে আমরা হয়তো সেটাকে মেপে ফেলছি না, এটা সুযোগ নেই। আমরা এটাকে আবার এই যে থ্রি ডাইমেনশনাল ভিউ দিয়ে দেখতে পাচ্ছ যে অ্যাটমসফিয়ারের দিকেও সেটা কিন্তু আবার এই যে বিস্তৃত, মানে উপরের দিকেও একটা গ্রিড যদি আমি এখান থেকে কেটে নেই, এই গ্রিডটা হবে এরকম বেসিক্যালি, যে হরিজন্টাল গ্রিডও থাকবে, এই যে এদিক থেকে এদিকে এগুলো হচ্ছে হরিজন্টাল গ্রিড, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, আর উপরে এই যেমন এখান থেকে এখানে দূরত্ব, এটা হচ্ছে আমাদের জন্য ভার্টিক্যাল গ্রিড। তাহলে ভার্টিক্যাল গ্রিডে কি কি থাকবে, যেমন ধরো ওশেন থাকবে নিচে, কন্টিনেন্ট থাকবে, আমাদের যে ক্লাইমেট সিস্টেম বললাম, সিস্টেম পুরোটাই থাকবে। এই যে অ্যাটমসফিয়ার থাকলো, তারপর হচ্ছে মোমেন্টাম, দেখো হিট, তারপর হিট এক্সচেঞ্জ, ওয়াটার এক্সচেঞ্জ, সি আইস যদি থেকে থাকে তাহলে সি আইস এর কন্টেন্ট এখানে হবে, সেলেস্টিয়াল রেডিয়েশন, সোলার রেডিয়েশন, এগুলো সবগুলো
মোটামুটি এগুলোতে ইনক্লুডেড থাকবে। তো এটা হচ্ছে আমরা পিছনের ছবিটাতে যাই। পেছনের ছবিটাতে গেলে আমরা বুঝতে পারবো যে এই যে দেখো তাহলে বিশাল, এখানে আমরা তো ছোট করে দেখিয়েছিলাম, এখানে দেখো বিশাল। সো ইট ইনক্লুডস নাম্বার অফ প্রসেসেস, এই যে ক্লাউড টাইপ, তারপর হচ্ছে ল্যাটেন্ট হিট, সেন্সিবল হিট, তারপর ফ্লাক্সেস, দেন বায়োস্ফিয়ার, তারপর হচ্ছে রান অফ, ওশেন আইস, তারপর হচ্ছে ময়েশ্চার স্টোরেজ, এটসেট্রা এটসেট্রা। So all these things, তাহলে GCM typical horizontal resolution between 250 to 600 kilometer. এটা হতে পারে 10 to 20 vertical layers in the atmosphere and sometimes as many as 30 layers of the ocean. ওশেনের ক্ষেত্রে লেয়ার গুলো অনেক বেশি, বিকজ ওশেনের প্রসেসেস অনেক বেশি, অনেক প্রসেস। হ্যাঁ, এগুলোকে আলাদা আলাদা করে যখন আমরা মেজার করতে যাব বা দেখাতে যাব, ডিপিক্ট করতে যাব, উই উইল কনসিডার ইট পার্টিকুলার একটা স্তর হিসেবে ধরবো আমরা, এবং এই স্তরগুলোই হচ্ছে আমাদের জন্য লেয়ার্স। এবং এই কারণেই অ্যাটমসফিয়ারের চেয়েও ওশেনের লেয়ার গুলো অনেক বেশি। তারপরে হচ্ছে ধরো এই যে রেজুলেশন বললাম আমরা, এই যে হরিজন্টাল রেজুলেশন বলছি, কোন কোন জায়গায় একটা সময় ছিল যখন ফার্স্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট করলাম তখন 500 কিলোমিটার ছিল রেজুলেশন। তার মানে হচ্ছে এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 500 কিলোমিটার, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। তার মানে হচ্ছে প্রত্যেকটা গ্রিডে 500 কিলোমিটার বা 500 কিলোমিটার এরিয়া। এটা খুবই ভালো না কিন্তু মডেলের জন্য, অনেক অনেক 500 কিলোমিটার মানে তো হিউজ। এরপরে হচ্ছে ধরো এসএআর, সেকেন্ড অ্যাসেসমেন্ট রিপোর্টে আমরা তখন আরো কমিয়ে আনলাম রেজুলেশন, সেটা হচ্ছে 250 রেজুলেশন, 250 বাই 250। থার্ড অ্যাসেসমেন্ট রিপোর্টে আমরা আনলাম হচ্ছে 180 কিলোমিটার, আমরা ইয়াতে নিয়ে আসলাম, আরো আরো ছোট করলাম। এবং ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্টে দেখো আমরা 110 ইয়াতে নিয়ে আসলাম। তাহলে রেজুলেশন ইনক্রিজেস ওভার টাইম, এটা তো আমরা বুঝতেই পারলাম যে সময়ের সাথে সাথে রেজুলেশনটা বাড়ে এবং কমে। তারপরে হচ্ছে আমাদের যে সময়ের সাথে সাথে শুধুমাত্র রেজুলেশন বাড়াটা না, আমাদের যে কম্পিউটিং ডিমান্ড ইনক্রিজেস ইনভার্সলি উইথ দ্য কিউব অর হরিজন্টাল রেজুলেশন। তাহলে হরিজন্টাল রেজুলেশন যত বাড়ছে, যত মানে কমছে, তত বেশি আমাদের ইয়ে বাড়ছে, কম্পিউটিং ডিমান্ডটা বাড়ছে। এবং ইনক্রিজ কম্পিউটিং পাওয়ারও বাড়ছে। কিন্তু আগে আমরা সুপার কম্পিউটার বা অন্যান্য কিছু ছিল না। এই জটিল প্রসেস সবগুলোকে ইনক্লুড করতে হলে মেবি উই নিড ভেরি হাই কনফিগারেশন সুপার কম্পিউটার, যেটা আমাদের আগে ছিল না। এখন আমরা আস্তে আস্তে হয়তো আমাদের ক্যাপাসিটি হয়েছে, যার কারণে আমরা এখন পাচ্ছি। সো this is all about your 2 days lecture. In our next lecture আমরা আমরা ডিল করব হচ্ছে আমাদের এই যে গ্লোবাল সার্কুলেশন মডেল বা জেনারেল সার্কুলেশন মডেল একটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় এবং কিভাবে সেটা ইভালুয়েট করতে হয়, কিভাবে এখানে আমরা আমরা ফিড করব উইথ দ্য অবজারভেশনাল ডেটা। এবং যদি পসিবল হয় I will walk you through a model